হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট এই সাবজেক্টে 6.2 এই চ্যাপ্টার আজকে লেকচার নাম্বার 3। আজকে আমরা শুরু করব ফর্মেট 3 ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ। তো ট্র্যাডিশনাল অ্যাপ্রোচের মেন কথাটা হচ্ছে K0 বের করা। K0 মানে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। এই K0 বের করে আমাদের একটা কমেন্ট করতে হবে। কমেন্টটা বলবে যে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার কোনটা। অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার মানে কাম্য মূলধন ব্যয়। তাহলে আমাদের প্রশ্নে যে কয়টা প্রজেক্ট থাকবে প্রত্যেকটা প্রজেক্টের জন্য আমরা K0 বের করবো এবং প্রত্যেকটা প্রজেক্টের মধ্যে দেখব যে K0 কোন প্রজেক্টের K0 মানটা সবচেয়ে কম। যেটা সবচেয়ে কম হবে সেটি হচ্ছে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। এখন প্রশ্ন হচ্ছে K0 বের করার সূত্র কি স্যার? K0 বের করার সূত্র হচ্ছে দুইটা। প্রথম সূত্রটা হবে যখন প্রশ্নে ডেপ্ট এবং ইকুইটির টাকা দেওয়া থাকবে, অর্থাৎ ডেপ্টের টাকা দেওয়া থাকবে, ইকুইটির টাকা দেওয়া থাকবে, তখন আমরা প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব। সূত্রটা হচ্ছে K0 সমান সমান S ইন্টু কেই প্লাস ডি ইন্টু কেডি ডিভাইডেড বাই ভি ইন্টু 100। মানে এস মানে হচ্ছে ইকুইটি ক্যাপিটাল, কেই মানে কস্ট অফ ইকুইটি, ডি মানে ডেপ্ট, কেডি মানে কস্ট অফ ডেপ্ট, আর ভি মানে হচ্ছে ভ্যালু অফ দ্য ফার্ম। আমরা ভির সূত্র গত ক্লাসে বলছিলাম এস প্লাস বি। তাহলে প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব কখন? যখন ডেপ্ট এবং ইকুইটির কি দেওয়া থাকবে বলো দেখি? টাকার পরিমাণ দেওয়া থাকবে। টাকা দেওয়া থাকবে। দুই নাম্বার সূত্র অ্যাপ্লাই করব যখন ডেপ্ট এবং ইকুইটি টাকা দেওয়া থাকবে না, তখন থাকবে রেশিও থাকবে। তখন আমরা দুই নাম্বার সূত্রটা অ্যাপ্লাই করব, যার সূত্র কি কেডি ইন্টু ডাব্লিউডি প্লাস কে ইন্টু ডাব্লিউ। এই সূত্রটা আমরা 6.1 এই চ্যাপ্টারের ক্ষেত্রে করছিলাম। এখানে মনে রাখতে হবে কেডি মানে কস্ট অফ ডেপ্ট, কে মানে কস্ট অফ ইকুইটি। এই দুইটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে, সবসময় দেওয়া থাকবে। প্রশ্ন হচ্ছে ডাব্লিউডি এবং ডাব্লিউই এর মানটা প্রশ্নে থেকে আমাদের বের করে নিতে হবে, টেকনিক্যালি বের করে নিতে হবে। ডাব্লিউ মানে হচ্ছে ডিবেঞ্চারের ওয়েট, ডাব্লিউই মানে হচ্ছে ইকুইটির ওয়েট। মনে রাখবেন সবগুলো ওয়েট যোগফল হবে 100। সবগুলো ওয়েটের যোগফল কী হবে বলো দেখি? 100। তার মানে এই ডিবেঞ্চারের ওয়েট যদি 40% দেওয়া থাকে, তাহলে ইকুইটির ওয়েট কত পার্সেন্ট হবে একটু বলেন তো দেখি? 60%। 60%। আবার ইকুইটির ওয়েট যদি 30% দেওয়া থাকে, তাহলে ডিবেঞ্চার ওয়েট কত পার্সেন্ট হবে? 70%। আশা করি আমরা বুঝতে পারবো। তাহলে কেডি কেই নিয়ে কোনো সমস্যা নেই, এটা সবসময় প্রশ্ন দেওয়া থাকবে। ডাব্লিউই এবং ডাব্লিউই এই দুইটার যোগফল হবে 100%। তো আমাদের যেহেতু এখানে দুইটা সূত্র, আমরা দুইটা সূত্রের দুইটা অঙ্ক প্র্যাকটিস করব, আর বাদ বাকি অঙ্কগুলো আপনাদের বাসায় কাজ থাকবে। তো শুরুতেই প্রশ্নটা পড়ে আমাকে বলতে হবে যে স্যার এটা 1 নম্বর সূত্রে অ্যাপ্লাই করবো, এটা 2 নম্বর সূত্রে অ্যাপ্লাই করবো। তো আসেন প্রশ্নটা কি বলেছে। ইন কনসিডারিং দ্য মোস্ট ডিজারেবল ক্যাপিটাল স্ট্রাকচার অফ এ কোম্পানি, দ্য ফলোইং এস্টিমেটেড অফ দ্য কস্ট অফ ডেপ্ট অ্যান্ড ইকুইটি ক্যাপিটাল অফ দ্য ট্যাক্স হ্যাভ বিং মেড অ্যাজ এ ভ্যারিয়াস লেভেল অফ ডেপ্ট। এখানে আমাদের বলা আছে যে ডেপ্ট অ্যাজ এ পার্সেন্টেজ অফ টোটাল ক্যাপিটাল এমপ্লয়, অর্থাৎ টোটাল ক্যাপিটাল এমপ্লয়ের ডেপ্টের পার্সেন্টেজগুলি আমাদের এখানে দিয়ে আছে। টোটাল ক্যাপিটাল এমপ্লয় মানে 100%। এই 100%-এর মধ্যে প্রথমটার জন্য ডেপ্ট হচ্ছে 0%। তাহলে ডেপ্টের পার্সেন্টেজ দিয়ে আছে, তার মানে ডাব্লিউডি এর মান দিয়ে আছে। তাহলে ডাব্লিউডি এর মান যদি 0% হয়, তাহলে ডাব্লিউই কত পার্সেন্ট হবে বলো দেখি? পুরা 100%। দ্বিতীয় লেভেলের জন্য এখানে ডাব্লিউডি দিয়ে আছে 10%, তাহলে ডাব্লিউই কত পার্সেন্ট হবে? 90%। এখানে 20%, তাহলে ডাব্লিউই কত পার্সেন্ট হবে? 80%। তাহলে সব কি বুঝতে পারছি? জি স্যার। তাহলে এখানে দিয়ে আছে ডাব্লিউডি এর মান, আর এর বিপরীত পার্সেন্টগুলো হবে ডাব্লিউই এর মান। তাহলে ডাব্লিউডি এবং ডাব্লিউই নিয়ে আমাদের কাজ শেষ। কস্ট অফ ডেপ্ট মানে হচ্ছে কেডি, আর কস্ট অফ ইকুইটি মানে হচ্ছে কেই। তাহলে এই তথ্যের উপর বেস করে আপনাকে বলেন তো দেখি কত নম্বর সূত্র অ্যাপ্লাই করবে? 1 নাম্বার না 2 নাম্বার? 2 নাম্বার। 2 নাম্বার। নিচে বলছে ডিটারমাইন দ্য অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। তাহলে আমরা এখান থেকে সবগুলো K0 বের করব। K0 বের করে দেখব যে কোন মানটা সবচেয়ে কম, যেটা কম সেটা অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। তো K0 সূত্র আমরা 2 নম্বর সূত্রে অ্যাপ্লাই করব। সবাই দেখেন তো একটু সলিউশন পিডিএফটা কি সবাই দেখতেছি কিনা? জি স্যার। তাহলে সূত্র লেখা আছে উই নো দ্যাট K0 সমান সমান কেডি ইন্টু ডাব্লিউডি প্লাস কে ইন্টু ডাব্লিউ। এই কেডি এবং কেই আমাদের প্রশ্নে দিয়ে আছে, ডাব্লিউডি এবং ডাব্লিউইটা আমাদের বের করতে হবে, যেটা কিনা আমাদের এখানে দিয়ে আছে। প্রথমটার জন্য ডাব্লিউডি দিয়ে আছে 0%। তাহলে ডাব্লিউডি যদি 0% দেওয়া থাকে, তাহলে ডাব্লিউইটা কত পার্সেন্ট? 100%। 100% মানে হচ্ছে 1।
100% মানে কত বলো দেখি 1। তাহলে এক WD হচ্ছে 0 আর WE হচ্ছে 1। আর প্রথমটার জন্য KD কত পার্সেন্ট দিয়ে আছে 5%, আর KE দিয়ে আছে কত পার্সেন্ট? 12%, তাহলে প্রথমটা জন্য হচ্ছে ফর 1। তাহলে KD দিয়ে আছে 5% মানে 0.01, WE 0 দিয়ে আছে এই জন্য 0 প্লাস KE দিয়ে আছে 12% মানে 0.10, আর WD এটা যেহেতু 0% হচ্ছে তাহলে WE হলো 100%, 100% মানে হচ্ছে 1। তাহলে এই দুইটা গুণ করলে হবে 0 আর এই দুইটা গুণ করলে হবে 0.12, তাহলে 100 দ্বারা গুণ করলে মান হবে 12%। এক নাম্বারটার K0 কি বুঝতে পারছি? জি স্যার, 2 নাম্বারটার জন্য KD দিয়ে আছে 5 এবং KE দিয়ে আছে কত পার্সেন্ট? 12%। তাহলে দেখেন এই যে 5 মানে 0.05, 12%। 12% মানে 0.12। এখন আমাদের এখানে KD দিয়ে আছে 10%, তাহলে KE কত পার্সেন্ট হবে? 90%, তাহলে এখানে 90%। 0.10 আর এখানে কি পয়েন্ট কত? 90। 90, তাহলে 90। এটা ক্যালকুলেশন করলে মান হবে 11 পয়েন্ট কত? 30। বুঝতে পারছেন সবাই? জি স্যার, 3 নাম্বারের জন্য বলেন তো দেখি, এখানে KD 5%, KE কত পার্সেন্ট? 12.5। 12.5%। ওকে, 12%, WD কত পার্সেন্ট? স্যার 0.20, 20%। 20%। তাহলে WE কত পার্সেন্ট হবে? 80%। 80%, তাহলে দেখেন এই যে 20% মানে 0.20, 80% মানে 0.80, আর এটা প্রথমটা ছিল 5% মানে 0.05, আর 12.5 মানে 0.125। এটা ক্যালকুলেশন করলে 11% বের হবে। ঠিক আছে? জি স্যার, তাহলে এরকমভাবে আশা করি বাদ বাকি সবই আমরা পারবো। তাহলে সবগুলো কেই বের করে আমাদের কি শেষ হবে। এখন আমাদের দেখতে হবে এখান থেকে আমাদের কে এর মানটা সবচেয়ে কোনটার কম। দেখেন তো এই যে মানগুলি দিয়ে আছে এর মধ্যে কে এর মানটা সবচেয়ে কম কত? স্যার 4 নাম্বারটার কম, 4 নাম্বারটা, এটা 10 কত 75। অনেকে মনে করে 10.8, এই 8 মানে কিন্তু 80। তাহলে অবশ্যই 75টা সবচেয়ে কি কম। এই জন্য লেখা আছে অপশন 4 হ্যাজ অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার বিকজ ইটস ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল ইজ দ্য লোয়ার দেন অল আদার ক্যাপিটাল স্ট্রাকচার। মানে এর ওভারঅল কস্ট অফ ক্যাপিটালটা অন্য সকলগুলো ক্যাপিটাল স্ট্রাকচার থেকে কি বলো দেখি কম। ছোট, তাহলে এক নম্বর অঙ্কটা কি আমরা বুঝতে পারছি? জি স্যার, তাহলে এই রিলেটেড যদি অঙ্ক আসে আমরা আশা করি পারবো। আমরা 3 নম্বর অঙ্কটা, এই যে লেখা আছে ডেপ্ট অ্যাজ এ পার্সেন্টেজ অফ টোটাল ক্যাপিটাল এমপ্লয়। তাহলে এখানে আমাদের WD দিয়ে আছে, এর বিপরীত পার্সেন্টগুলো কি WE, এটা KD এর মান আর এটা কি KE এর মান। এটা পারবো না? পারবো, এখানে 4 নাম্বারটা বাদ দেই, 5 নাম্বারটা বাদ দেই। এখানে দেখেন 6 নাম্বার অঙ্কটা, 6 নাম্বার অঙ্কটা এখানে দেখেন এই যে কস্ট অফ ডেপ্ট, এটা কার মান বলেন তো দেখি? কেডি মান, KD এর মান। আর কস্ট অফ ইকুইটি কেই মান, KE এর মান। এ লেখা আছে পার্সেন্টেজ অফ ডেপ্ট, অর্থাৎ ডেপ্টের পার্সেন্টেজ মানে হচ্ছে WD এর মান দিয়ে আছে। তাহলে এখানে যা দেয় সবই WD এর মান, আর এর বিপরীত পার্সেন্টগুলো কার মান বলো দেখি? WE ডাব্লিউ এর মান। ঠিক আছে, বের করতে বলছে ক্যালকুলেটিং দ্য কম্পোজিট কস্ট অফ ক্যাপিটাল। কম্পোজিট কস্ট অফ ক্যাপিটাল মানে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, দ্যাট ইজ K0। ঠিক আছে? জি স্যার, তাহলে 6 নাম্বারটা পারবো না? পারবো স্যার, ওকে, এখন আসেন আমরা আরেকটা অঙ্ক করব। আমরা এক্সারসাইজ 2 নাম্বার অঙ্কটা একটু দেখি। দেখেন এখানে বলা আছে ইউ আর প্রোভাইডেড দ্য প্রবাবল ক্যাপিটাল স্ট্রাকচার অফ এ কোম্পানি। এখানে সিচুয়েশন দিয়ে আছে 3টা, ডেপ্ট দিয়ে আছে, ইকুইটি দিয়ে আছে। তাহলে ডেপ্ট এবং ইকুইটির কি দিয়ে আছে বলো দেখি? টাকা দিয়ে আছে। আর কস্ট অফ ডেপ্ট মানে কেডি, কস্ট অফ ইকুইটি মানে কেই। হ্যাঁ, যেহেতু ইকুইটি এবং ডেপ্টের টাকা দিয়ে আছে তাহলে কত নম্বর সূত্র আমরা অ্যাপ্লাই করব? প্রথমটা, প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব। এখানেও আমাদের সেম জিনিস অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার করতে হবে। তাহলে এখন প্রথমটার জন্য ডেপ্টের মান 5 লাখ, ইকুইটির মান 3 লাখ। তাহলে ভ্যালু কত, ফার্মের ভ্যালু কত হবে? 8 লাখ, 8 লাখ। তাহলে প্রথম সূত্রটা আমাদের পড়ছিলাম যে K0 সমান সমান S ইন্টু কেই প্লাস ডি ইন্টু কেডি ডিভাইডেড বাই ভি ইন্টু কি 100। তাহলে ফর সিচুয়েশন 1 প্রথমটার জন্য এস এর ইকুইটি মানে হচ্ছে এস এর মান, এস এর মান দিয়েছে 3 লাখ। কেই কত পার্সেন্ট? 8% না 10% বলেন দেখি? কেইটা কত পার্সেন্ট প্রথমটার জন্য? 10%, তাহলে 3 লাখ ইন্টু 10% মানে 0.10। ডেট 5 লাখ টাকা, কেডি হচ্ছে কত পার্সেন্ট? 8%। তাহলে 5 ইন্টু 0.08,
আর এই 5 এবং 3 দুইটা মিলে হবে 8 লাখ টাকা ইন্টু 100 সমান সমান 8.75 বুঝতে পারছি? জি স্যার স্যার তাহলে আমাকে একটু বলেন তো দেখি 2 নাম্বার সিচুয়েশনে 2.5 লাখের সাথে কত গুণ করব? স্যার 7%, 7%। 5 লাখ 50 সাথে 0.07 আর 11%, 0.11। ওকে, তাহলে দুইটা যোগ করে হবে ভি এর মান। ক্যালকুলেশন করে মান বের করতে পারবা। এই 1 লাখের সাথে কত গুণ করব? 6%, আর 7 0.06, লাখের সাথে পয়েন্ট 0.125, 1 আর ভার্মের ভ্যালু কত হবে? 8 লাখ। 8 লাখ। 8 লাখ। তাহলে এটা হবে 9.75, এটা হবে 11.25। তাহলে এর মধ্যে সবচেয়ে কম হচ্ছে 7 পয়েন্ট কত 8 পয়েন্ট কত 75। তাহলে 8.75টায় অনেক সিচুয়েশন কত 1, তাহলে 1টা হচ্ছে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। ঠিক আছে, স্ট্রাকচার। জি স্যার তাহলে আমরা পারবো। পারবো। ওকে, ঠিক আছে, 2 নাম্বার দেখাচ্ছি। এবার 3 নাম্বারটা দেখেন। 4 নাম্বারটা প্রশ্নে বলছে এবিসি কোম্পানি উইথ নিট অপারেটিং আর্নিং অর্থাৎ ইবিআইটি দিয়ে আছে 3 লাখ টাকা এন্ড টোটাল ক্যাপিটাল দিয়ে আছে এই 10 লাখ টাকা। এই টোটাল ক্যাপিটাল কথাটা মানে হচ্ছে ফার্মের ভ্যালু দিয়ে আছে, ভি এর মান দিয়ে আছে। ঠিক আছে, আপনাকে বলছে হুইচ অফ দ্য ক্যাপিটাল স্ট্রাকচার উইল ইউ রিকমেন্ড অ্যান্ড হোয়াই। তাহলে কোন ক্যাপিটাল স্ট্রাকচার তুমি রিকমেন্ড করবে এবং কেন। তাহলে এটা মানে হচ্ছে কমেন্ট করতে হবে। তার মানে আমরা কে মান বের করব, দেখব কোনটা সবচেয়ে কম, যেটা কম সেটাই আমরা রিকমেন্ড করব। অ্যান্ড প্রশ্ন সেখানে ক্যাপিটাল স্ট্রাকচার দিয়ে আছে 5টা। এর মধ্যে লেখা আছে ডেপ্ট ইন এ ক্যাপিটাল স্ট্রাকচার, অর্থাৎ ক্যাপিটাল স্ট্রাকচার 10 লাখ টাকার মধ্যে ডেপ্টের টাকাগুলো আমাদের প্রশ্নে কি দেওয়া আছে। তাহলে প্রথমটার জন্য ডেপ্ট দিয়ে আছে 3 লাখ টাকা। তাহলে এখানে ইকুইটি কত আছে? ইকুইটি কত হবে? 7 লাখ। 7 লাখ। দ্বিতীয়টা দিয়ে আছে 4 লাখ। তাহলে ইকুইটি কত হবে? 6 6 লাখ। লাখ। তাহলে এরকম সবগুলো বের করা পারবো। জি তাহলে স্যার এখন বলেন তো দেখি এই অঙ্কটা ডেপ্ট দিয়ে আছে, ডেপ্ট এবং ইকুইটি টাকা দিয়ে আছে না রেশিও দিয়ে আছে? স্যার টাকা দেওয়া আছে টাকা দিয়ে আছে। তাহলে আমরা কত নম্বর সূত্র অ্যাপ্লাই করব? 1 নাম্বার। এটা 1 হলো নাম্বার। কেডি, 1 নাম্বার। এটা কেডি এর মান দিয়ে আছে আর এটা কে এর মান দিয়ে আছে। আশা করি আমরা পারবো। এখন একজন প্রশ্ন করছিলেন, বলেন কি প্রশ্ন করলেন আরেকবার বলেন। বললাম স্যার ইকুইটি ক্যাপিটাল বের করব কিভাবে, যে ডেপ্ট থেকে আর কি টোটাল ক্যাপিটাল থেকে কি মাইনাস করব হ্যাঁ, এই ডেপ্টের যে টাকা? টোটাল ক্যাপিটাল 10 লাখ টাকার মধ্যে 3 লাখ টাকা ডেপ্টের মান। তাহলে ইকুইটি কত? 10 লাখ থেকে 3 লাখ মধ্যে 7 লাখ। ঠিক আছে, জি স্যার। দ্বিতীয়টার জন্য 10 লাখ থেকে এই 4 লাখ বাদ দিবে 6 লাখ টাকা হবে। ঠিক আছে ম্যাডাম। জি স্যার। তাহলে 4 নম্বর অঙ্কটা আমরা কত নম্বর সূত্র অ্যাপ্লাই করব? 1 নাম্বার। ওকে, 5 নম্বরটা বলেন তো দেখি এখানে কত নম্বর সূত্র অ্যাপ্লাই করব, দেখে কি মনে হয়। স্যার 1 নাম্বার হবে। স্যার 1 নাম্বার। 1 নাম্বারটা। 6 নাম্বারটা আগে পড়ছি, তাহলে ফরম্যাট 3 আমাদের ক্লিয়ার। ওকে, জি স্যার। আর আমরা চলে যাব ফরম্যাট 4 আরবিট্রিক্স প্রসেস। এই ফরম্যাটটা খুবই ইম্পর্টেন্ট একটা ফরম্যাট। মনে রাখবেন আরবিট্রিক্স প্রসেসের ক্ষেত্রে আমি যে প্রথমটুকু পড়াবো এইটুকু যদি মাথায় থাকে তাহলে কাজ শেষ। এই ফরম্যাট 4 এর সাথে ফরম্যাট 2 এর সম্পর্ক আছে। গত ক্লাসে যে আমরা এনআই অ্যাপ্রোচটা করাইছিলাম, এনআই অ্যাপ্রোচের ক্ষেত্রে আমরা স্টেপগুলি আরেকবার একটু বলে দেই, দেখি আপনাদের মনে আছে কিনা। তো এনআই অ্যাপ্রোচের ক্ষেত্রে সর্বপ্রথম আমরা দিতাম হচ্ছে ইবিআইটি, তাই না? ইবিআইটি আমরা কি দিতাম বলেন তো দেখি। ইন্টারেস্ট। থাকতো ইবিটি। ইবিটি। গুড। ইবিটির পরে কি দিতাম আমরা? ট্যাক্স বাদ দিতাম। ইবিটি রে কে দ্বারা ভাগ করতাম না? কে দ্বারা ভাগ করে কি হইতো বলেন ঠিক? এস। এরপরে দিতাম বি, এরপরে কি ভি, এস প্লাস ভি। ওকে, এখন আসেন এই আরবিট্রিক্স প্রসেসের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে একজন বিনিয়োগকারীর সামনে 2 ধরনের বিনিয়োগের সুযোগ বিদ্যমান। কয় ধরনের বিনিয়োগ বলো তো দেখি? 2 ধরনের। 2 ধরনের। একটা হলো লিভারেজ ফার্ম আর একটা হলো আনলিভারেজ ফার্ম। আর লিভারেজ ফার্ম কি গত ক্লাসে আমরা বলছিলাম, লিভারেজ ফার্ম কি? যে ফার্মে ঋণ আছে না ঋণ নাই বলেন তো দেখি। ঋণ আছে। ঋণ থাকলে লিভারেজ ফার্ম, ঋণ না থাকলে কি ফার্ম? আনলিভারেজ ফার্ম। এখন আসেন লিভারেজ ফার্মে যেহেতু ঋণ আছে, তাহলে লিভারেজ ফার্মে টোটাল ইনভেস্টমেন্ট হবে 2টা। কয়টা বলো দেখি? 2টা। এই ইকুইটিটা প্রত্যেকটা ফার্মের ক্ষেত্রে ইকুইটিটা মাস্ট, সেটা লিভারেজ হোক আর আনলিভারেজ হোক। পরিবর্তন হচ্ছে ডেপ্ট, যদি লিভারেজ হয় ডেপ্ট থাকবে, আনলিভারেজ হলে ডেপ্টে থাকবে না। তাহলে লিভারেজ ফার্মের ক্ষেত্রে টোটাল ইনভেস্টমেন্ট কয়টা? 2টা। ডেপ্ট এবং কি ইকুইটি। প্লাস ইকুইটি। যেহেতু ইনভেস্টমেন্ট 2টা, তাহলে ওর আয়ও 2টা হবে।
তাহলে টোটাল ইনকাম হচ্ছে দুইটা, একটা ইন্টারেস্ট, একটা কি ডিভিডেন্ড। মনে থাকবে? জি স্যার তাহলে আমরা বললাম যে লিভারেজ ফার্মে বিনিয়োগ হচ্ছে দুইটা, ডেপ্ট এবং ইকুইটি। তাহলে ওর আয় কয়টা? দুইটা দুইটা ইন্টারেস্ট, একটা কি ডিভিডেন্ড। ডিভিডেন্ড এবার আসি আনলিভারেজ ফার্ম। তাহলে আনলিভারেজ ফার্মে যেহেতু ডেপ নাই, তাহলে ওর বিনিয়োগ কয়টা? একটা, অনলি ডিভিডেন্ড থাপড়ার মধ্যে ইকুইটি। অনলি ইকুইটি। হ্যাঁ, যেহেতু আর বিনিয়োগ একটা, তাহলে ওর আয় কয়টা হবে? একটা একটা একটাই, শুধুমাত্র কি বলো দেখি? ডিভিডেন্ড। ডিভিডেন্ড। মনে থাকবে? জি স্যার এখন আপনাদের বিশেষভাবে মনে রাখতে হবে ইন্টারেস্টটা নির্ণয় করতে হবে ডেপ্ট ক্যাপিটাল উপর। কার উপরে? ডেপ্ট ডেপ্ট ক্যাপিটালের উপর ডিভিডেন্ড নির্ণয় করতে হবে নিট ইনকামের উপর। ডিভিডেন্ড কার উপর নির্ণয় করবো বলো দেখি? নেট ইনকামের উপরে মনে থাকবে? জি স্যার তাহলে এই পুরো কথাটুকু আমি আবার বলতেছি, যার এখানে শব্দ হচ্ছে একটু মিউট রাখেন। হ্যাঁ, আপাতত কথা বলার দরকার নাই। আমাদের কাছে দুইটা ফার্ম থাকে, একটা লিভারেজ ফার্ম, একটা আনলিভারেজ ফার্ম। লিভারেজ ফার্মে বিনিয়োগ হচ্ছে দুইটা, ডেপ্ট এবং ইকুইটি। যেহেতু আর বিনিয়োগ দুইটা, ওর আয়ও দুইটা হবে, ইন্টারেস্ট এবং কি ডিভিডেন্ড। ইন্টারেস্ট যদি কার উপরে? ডেপ্ট ক্যাপিটাল। আর ডিভিডেন্ড কার উপর ধরবো? নিট ইনকাম। নিট ইনকামের উপর। আনলিভারেজ ফার্মে শুধুমাত্র বিনিয়োগ হচ্ছে একটা, অনলি ইকুইটি। যেহেতু বিনিয়োগ একটা, তাহলে আয়ও একটা, কি নাম হচ্ছে কি? ডিভিডেন্ড। এখন ডিভিডেন্ড নির্ণয় করি কার উপরে বলো তো দেখি? নিট ইনকাম নিট ইনকামের উপর। গুড। এবার লেখা আছে সর্বশেষ দেখতে হবে দুইটি ফার্মের বিনিয়োগকারীর মধ্যে মোট আয় সমান হলে, তাহলে যে ফার্মে তার বিনিয়োগ কম সেই ফার্মে বিনিয়োগকারী চলে যাবে, মানে সুইচ করবে। তো এটা আমরা কমেন্ট দেখে অঙ্ক করে তারপর কমেন্টটা বোঝাবো নি, এটা আপাতত নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই, এটা কিচ্ছু না। এখন আরবিট্রিক্স প্রসেসটা করতে হবে একটা ছকের মাধ্যমে। এই যা পড়ছি এখানে ছকের মধ্যে আমরা সুন্দর করে গোছাবো। তো ছকের মধ্যে দাগ টাকার একটা কারেন্ট পজিশন টাকা, পজিশন উইল বি টাকা। অ্যান্ড কারেন্ট পজিশনটা সবসময় জঙ্কে এল থাকবে এমন কোনো কথা নাই। পজিশন উইল বি যে সবসময় ইউ থাকবে এমন কোনো কথা নাই, সেটা প্রশ্নের মানের উপর ডিপেন্ড করবে। আমরা ধরলাম কারেন্ট পজিশন এল, এল মানে হচ্ছে লিভারেজ ফার্ম। মনে রাখবেন কারেন্ট পজিশন কোন জায়গায় আছে সেটা প্রশ্নে স্পষ্টভাবে বলা থাকবে। কারেন্ট পজিশন যদি লিভারেজ হয় তাহলে পজিশন উইল বি হবে আনলিভারেজ। আবার কারেন্ট পজিশন যদি আনলিভারেজ হয় তাহলে পজিশন উইল বি কি হবে বলো দেখি? লিভারেজ। লিভারেজ তার মানে বর্তমানে যে পজিশন আছে পজিশন উইল বি ঠিক তার বিপরীতটা। আর বর্তমানে কোন ফার্মে আছে সেটা প্রশ্নে স্পষ্টভাবে বলা থাকবে, আপনাকে এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। এখন আমরা ধরলাম যে কারেন্ট পজিশন তার এল, এল ফার্মে বিনিয়োগ কয়টা বলো দেখি? পড়েছিলাম দুইটা ইকুইটি ক্যাপিটাল, ডেপ্ট ক্যাপিটাল। তাহলে ইকুইটি ক্যাপিটাল বের করে কিভাবে? এস, এস মানে ইকুইটি ক্যাপিটাল ইনটু ইনভেস্টর রেট। ডেপ্ট ক্যাপিটাল কি? ডি ইনটু ইনভেস্টর রেট। আর এই যেহেতু বিনিয়োগ দুইটা, তার আয়ও দুইটা, একটা হলো ডিভিডেন্ড, একটা কি? ইন্টারেস্ট। ডিভিডেন্ড নির্ণয় করবো নিট ইনকাম ইনটু ইনভেস্টর রেট, আর ইন্টারেস্ট নির্ণয় করতে হবে ডেপ্ট ক্যাপিটাল ইনটু ইন্টারেস্ট রেট। এই যে এখানে হচ্ছে চেঞ্জটা। এই আরবিট্রিক্স প্রসেসের ক্ষেত্রে আমরা যতগুলি অঙ্ক করি, সেটা লিভারেজ হোক আনলিভারেজ হোক, কারেন্ট পজিশন হোক আর পজিশন উইল বি হোক, সব জায়গায় রেট আসবে হচ্ছে ইনভেস্টর রেট। সব জায়গায় কী রেট বলো দেখি? ইনভেস্টর রেট। ইনভেস্টর একটা ক্ষেত্রে শুধুমাত্র লাগবে হচ্ছে ইন্টারেস্ট রেট, সেটা হচ্ছে ইন্টারেস্ট। এই ইন্টারেস্ট নির্ণয় করার ক্ষেত্রে লাগবে শুধুমাত্র ইন্টারেস্ট রেট, আর অন্যান্য সকল ক্ষেত্রে লাগবে হচ্ছে ইনভেস্টর রেট। মনে থাকবে? জি স্যার তাহলে সব ক্ষেত্রে লাগবে ইনভেস্টর রেট, শুধু ইন্টারেস্ট রেট লাগবে শুধু কি নির্ণয় করার ক্ষেত্রে বলো দেখি? ইন্টারেস্ট নির্ণয় করার ক্ষেত্রে। ইন্টারেস্ট নির্ণয় করবে। তাহলে বিনিয়োগ দুইটা, আয় দুইটা পড়লাম। আর পজিশন উইল বি আনলিভারেজ যদি হয় তাহলে আনলিভারেজ সময় বিনিয়োগ একটা, অনলি ইকুইটি। ইকুইটি বের করার শুধু কি? এস ইন্টু ইনভেস্টর রেট। আর ইনকাম যেহেতু একটাই, তাহলে ডিভিডেন্ড, ডিভিডেন্ড বের করি কি কার উপরে বলো দেখি? নিট ইনকামের উপরে। নিট ইনকাম ইন্টু ইনভেস্টর রেট। ইনভেস্টর তাহলে এই দুইটার ক্ষেত্রে মনে রাখতে হবে যদি দুইটার বিনিয়োগ সমান হয়, যদি দুইটার ইনকাম যদি সমান হয় তাহলে বিনিয়োগটা কম বেশি হবে। এখন মনে করেন ওর 5,000 টাকা ইনকাম, ওরও 5,000 টাকা ইনকাম। ও 5,000 ইনকাম করছে 10 লাখ টাকা বিনিয়োগ করে, আর ও 5,000 ইনভেস্ট করছে 8 লাখ টাকা বিনিয়োগ করে। ইনকাম কিন্তু দুজনের সেম, কিন্তু বিনিয়োগ করছে ও 10 লাখ টাকা, ও কত? 8 লাখ টাকা। তাহলে বলতো এই দুজনের মধ্যে কোন ফার্মটা ভালো হবে? এল ফার্ম না ইউ ফার্ম ভালো হবে? ইউ ফার্ম। কারণ কি? ওর 2 লাখ টাকাটা কি কম বিনিয়োগ করা লাগছে, ওই 2 লাখ টাকা সে অন্য জায়গায় বিনিয়োগ করতে পারবে। ঠিক আছে?
জি স্যার। তো এই আরবিট্রিক্স প্রসেস সম্পর্কে আমাদের একটা কমেন্ট করতে বলে, সেই কমেন্টটা যখন চাবো তখন আমরা এটা দেখিয়ে দিব। আরেকটা কমেন্ট করতে বলে যে আরবিট্রিক্স প্রসেসটা কখন শেষ হবে। মনে রাখবেন আরবিট্রিক্স প্রসেসটা তখনই শেষ হবে যখন উভয় ফার্মের ভ্যালুটা কী হবে, সেম হবে। ওইটা আমাদের ইংলিশে লিখতে হবে। লেখাটা এরকম হবে যে অ্যাকর্ডিং টু this arbitrage process will come to an end when the value of both the from same, অর্থাৎ উভয় ফার্মের ভ্যালু যখন সেম হয়ে যাবে তখনই আরবিট্রিক্স প্রসেসের কাজটা কি ক্লোজ হয়ে যাবে। দুইটা আমাদের কমেন্ট হবে, দুইটা কমেন্ট আমরা প্রশ্ন থেকে দেখিয়ে দিব। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এই আরবিট্রিক্স প্রসেসের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথা সেটা হলো ইন্টারেস্ট রেটটা কোথায় লাগে আর ইনভেস্টর রেটটা কোথায় লাগে। এটা আমাকে একটু ক্লিয়ার করেন তো দেখি। ইন্টারেস্ট রেটটা সব জায়গায় লাগে না শুধুমাত্র এক জায়গায় লাগে? স্যার এক শুধু এক জায়গায় জায়গায় লাগে। ইন্টারেস্ট বের করার ক্ষেত্রে আর অন্যান্য সকল ক্ষেত্রে চোখ জুবে কার মান লাগবে? ইনভেস্টর। ইনভেস্টর ইন্টারেস্ট রেটটা প্রত্যেকটা প্রশ্নে স্পষ্টভাবে বলা থাকবে। আর ইনভেস্টর রেটটা প্রশ্নে বলা থাকতেও পারে আবার নাও থাকতে পারে। যদি বলা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না বলা থাকে তাহলে আমাদের এই যে দুইটা সূত্র আছে এই দুইটা সূত্রের মধ্যে যে কোনো একটা অ্যাপ্লাই করতে হবে। এখন কখন কোনটা অ্যাপ্লাই করবো সেটা মানের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, এই যে লেখা আছে বিনিয়োগকারী বিনিয়োগের পরিমাণ টাকায় দেওয়া থাকলে প্রথমটা, আর যদি শেয়ারে দেওয়া থাকে তাহলে দ্বিতীয় সূত্রটা। তাহলে এই দুইটা সূত্র আমরা কখন অ্যাপ্লাই করবো? যখন ইনভেস্টর রেটটা দেওয়া থাকবে না তখন। ঠিক আছে, তো এই সূত্র মুখস্থ করার কোনো কিছু নেই, জাস্ট বুঝার জিনিস। বুঝলে অটোমেটিকভাবে আমরা মান বসে মানটা বের করতে পারবো। তাহলে এইটুকুই ছিল আমাদের আরবিট্রিক্স প্রসেস সম্পর্কে বেসিক কনসেপ্ট। এই বেসিকটুকু যার ক্লিয়ার সে আরবিট্রিক্স প্রসেস 100% পারবে। ঠিক আছে, তাহলে আমরা বেসিকটির মধ্যে কারো কোনো প্রশ্ন আছে বেসিকটা নিয়ে? না স্যার। নাই, তাহলে আমরা একটা অঙ্ক শুরু করি। দেখি আমাদের সর্বপ্রথম যে অঙ্কটা দিয়ে আছে সেটা দেখেন এক্সারসাইজ 1 নাম্বার, যেটা 2015 সালে ইনভেস্টমেন্ট অ্যানালিসিস এন্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট বইতে পার্ট সিতে আসছিল। প্রশ্ন বলছে দেয়ার আর টু ফার্ম এল অ্যান্ড ইউ। তো দুইটা ফার্ম, একটা এল একটা কি ইউ ফার্ম। এল মানে লিভারেজ, ইউ মানে আনলিভারেজ ফার্ম। বলছে এল ফার্মে আছে 10% 5 লক্ষ টাকা কি ডিভেঞ্চার। তাহলে এই 10%কে আমরা বলবো হচ্ছে কি কেডি, আর এই 5 লাখ টাকা কি বলো দেখি বি এর মান, ডেপ্ট বি অথবা ডি যেটাই বলি। আর বলছে ইবিআইটি বথ ফার্ম, অর্থাৎ উভয় ফার্মের জন্য ইবিআইটি দিয়ে আছে 1 লাখ টাকা। ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট অর্থাৎ কে এর মান দিয়ে আছে। লিভারেজ ফার্মের জন্য দিয়ে আছে 15% এবং আনলিভারেজ ফার্মের জন্য দিয়ে আছে 13%। এখন রিকোয়ারমেন্ট বলছে 1 নম্বর বলছে ডিটারমাইন দ্য টোটাল ভ্যালু। টোটাল ভ্যালু মানে ভি এর মান অ্যান্ড ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল মানে কি কে জিরোর মান অফ টু ফার্ম। দুইটা ফার্মের জন্য আমাদের ভি এবং কে জিরোর মানটা বের করতে হবে। এখন এই যে মান প্রথম যে রিকোয়ারমেন্ট এসে এটা আমরা 2 নম্বর ফর্মেটে শিখে আসছি। তাহলে 2 নম্বর ফর্মেটে আমরা যেভাবে ভি এবং কে জিরো বের করছি সেম ওভাবে আমরা ভি এবং কে জিরোটা বের করব। ঠিক আছে, আর 2 নম্বর রিকোয়ারমেন্টে যেটা সেটা হচ্ছে আমাদের আরবিট্রিক্স প্রসেস। তো 2 নম্বরটা আমরা আজকে নতুন শিখবো, অতএব এটা পরে, আগে প্রথমটা একটু ক্লিয়ার করি। তাহলে আমাদের ভি এবং কে জিরো বের করার জন্য এনআই অ্যাপ্রোচের মাধ্যমে সর্বপ্রথম আমাদের কি লাগে বলো তো দেখি। ভি এবং কে জিরো বের করার জন্য ইবিআইটি ওয়াই ফার্মের জন্য কত কত দিয়ে আছে 1 লাখ টাকা। 1 লক্ষ। তাহলে আমি একটু সলিউশন পিডিএফটা ওপেন করতেছি, দেখেন সবাই এটা কি দেখতেছেন কিনা। জি স্যার। রিকোয়ারমেন্ট একে আমরা কি কি বের করব বলো দেখি। ভি এর মান এবং কে এর মান কে জিরোর মান। কে জিরো। প্রথমে দিলাম ইবিআইটি উভয় ফার্মের জন্য 1 লাখ টাকা দিয়েছিল। এবারে আমরা বাদ দেব ইন্টারেস্ট। তো ইন্টারেস্ট লেল ফার্মের জন্য এই 5 লাখ টাকার কত পার্সেন্ট ইন্টারেস্ট ধরতে হবে? 10%। তাহলে 10% হচ্ছে 50,000 টাকা। আর আনলিভারেজ ফার্মের তো ইন্টারেস্ট নাই, এর জন্য কি জিরো। বুঝতে পারছি? জি স্যার। এই দুইটা বিয়োগফল ইবিটি 50,000 আর এখানে 1 লাখ টাকা। আর ইবিটির পর আসে কেই লিভারেজ ফার্মের জন্য দিয়ে আছে 15%, আনলিভারের জন্য 13%। তো লিভারের জন্য 15 মানে 0.15, আনলিভারের জন্য 13% মানে পয়েন্ট কত 13। অ্যান্ড এস এ মান বের করি কি ইবিটি রে কেই দ্বারা ভাগ করি না কি বিয়োগ করি? ভাগ করি। তাহলে 50,000 ভাগ 0.15 সমান সমান 3,33,333। 1 লাখ ভাগ 0.13 সমান সমান 7,69,271। এস এর মান ক্লিয়ার? জি স্যার। এবার আনি ডি। প্রথমটার জন্য ডেপ দিয়েছে 5 লাখ, দ্বিতীয়ত আনলিভারেজ এই জন্য আর ডেপ নাই। তাহলে এই দুইটা যোগ করে ভি এর মান হলো 8,33,333 আর এখানে 7,69,271। তো এটা হলো 1 নাম্বার রিকোয়ারমেন্ট।
এটা ক্লিয়ার এক নম্বর রিকোয়ারমেন্টটা? জি স্যার এবার কে জিরো জি, বের করার স্যার। সূত্র কি বলছিলাম? ইবিআইটি ডিভাইড ভি ইন্টু 100। তাহলে প্রথমটার জন্য ইবিআইটি ছিল 1 লাখ আর ভি এর মান বের করুন 8,33,333 ইন্টু 100 সমান সমান পাবো 12%। আর দ্বিতীয়টা 1 লাখকে কত দ্বারা ভাগ করবো বলো দেখি? 7,69,231। ভাগ করে 100 দ্বারা গুণ করলে হবে 13%। তাহলে এক নম্বর রিকোয়ারমেন্টে ভি এবং কে জিরো দুইটা কি বুঝতে পারছি? জি স্যার কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ স্যার ওকে, ঠিক আছে। এখন আমরা 2 নাম্বার রিকোয়ারমেন্টটা বলবো। লেখা আছে মিস্টার হুসাইন অ্যান্ড ইনভেস্টর হোল্ড 10% অফ দ্য আউটস্ট্যান্ডিং শেয়ার ইন ফার্ম এক্স। বলছে মিস্টার হুসাইন এক্স ফার্মে এসে কত পার্সেন্ট বিনিয়োগ করছে বলেন দেখি? 10%। 10%। তাহলে এক্স ফার্মের 10%, এই যে 10%টা দিয়ে আছে, এই 10%টাকে আমরা বলবো সে ইনভেস্টর রেট, বিনিয়োগের হার। কত পার্সেন্ট? 10%। বলছে শুড বি প্রিফার্ড সুইচিং ফ্রম এক্স টু ওয়াই, এক্স থেকে ওয়াইতে কি সুইচ করবে কিনা, মানে সুইচ করা তার উচিত হবে কিনা, সেটা আমরা পশ্চিম মানের উপর ডিপেন্ড করবে। পশ্চিম মানটা কার কি দিয়ে আছে। তো আমরা পশ্চিম থেকে বুঝতে পারলাম এই 10% ইনভেস্টর রেট, আর আমাদের প্রশ্নে ইন্টারেস্ট রেটটা কত পার্সেন্ট ছিল? 15%, 13% আর 10%? বলেন যে দেখি। স্যার 10%। 10%। এই অঙ্কের জন্য ইনভেস্টর রেটটাও 10%, ইন্টারেস্ট রেটটাও কত পার্সেন্ট? 10%। তার মানে 10%। কেউ যদি পরীক্ষা হলে না বুঝেন যে কোনটা কোন রেট আছে, তাহলে তার অঙ্ক কিন্তু হবে, কিন্তু আমাদের বুঝে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? এই 10% শুধুমাত্র ইন্টারেস্ট নির্ণয় করার ক্ষেত্রে আসবে, আর বাদ বাকি সকল ক্ষেত্রে কত পার্সেন্ট? এই 10%টা। 10%। বুঝতে পারছি? জি স্যার এখন প্রশ্ন হচ্ছে সে কোন ফার্মে বিনিয়োগ করছে বলো দেখি? এক্স ফার্ম। এক্স ফার্ম মানে হচ্ছে লিভারেজ ফার্মে বিনিয়োগ আছে। তাহলে লিভারেজ ফার্ম, তাহলে তার কারেন্ট পজিশন, আর পজিশন উইল বি কি হবে? আনলিভারেজ। তাহলে রিকোয়ারমেন্ট 2 এর জন্য আমরা এই শকটা করছি। রিকোয়ারমেন্ট 2 এর শকটা কি দেখতেছেন সবাই? জি স্যার ভালো করে খেয়াল করে লিখছি। কারেন্ট পজিশন এল, এক্স ফার্মে সে বিনিয়োগ করছে, আর পজিশন উইল বি ইউ। এখন যেহেতু এই প্রথমটা লিভারেজ ফার্ম, তো লিভারেজ ফার্মে বিনিয়োগ দুইটা, এই জন্য প্রথম লিখছি ইকুইটি ক্যাপিটাল আর কি ডেট ক্যাপিটাল। তাহলে ইকুইটি ক্যাপিটাল ধরবো এস এর উপর, এস ইন্টু ইনভেস্টরের। তাহলে আমরা বলো যদি কি লিভারেজ ফার্মে এস এর মানটা কত বের করছিলাম? 3,33,333। গুড। এর উপর ইনভেস্টর রেটটা আমাদের কত পার্সেন্ট ছিল? 10%। 3,33,333 উপর ধরলে 33,333। আর ডেপ ক্যাপিটাল, লিভারেজ ফার্মে ডেপ কত বের করছিলাম আমরা? 5 লক্ষ। 5 লক্ষ টাকা 10%, 50,000। এই দুইটা মিলে হচ্ছে 83,333। ক্লিয়ার ইনভেস্টমেন্টটা? জি স্যার এবার আনলিভারেজ ফার্মে ইনভেস্টমেন্ট, আনলিভারেজ ফার্মে ভ্যালু কয়টা? একটাই আছে, শুধু ইকুইটি। তাই ধান তো আনলিভারেজ ফার্মে এস এর মানটা কত ছিল? 7,69,231। এর উপর ইনভেস্টর রেট 10% হয়েছে 76,923। তাহলে ওর যেহেতু আনলিভারেজ, তাহলে ওর বিনিয়োগ কয়টা? একটাই। তাহলে এখানে পাইলাম 83,333, এখানে যোগফল পেলাম 76,923 টাকা। তাহলে দুইটা ফার্মের ক্ষেত্রে টোটাল ইনভেস্টমেন্ট আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার এবার ইনকাম, লিভারেজ ফার্মে দুইটা ইনকাম, একটা ডিভিডেন্ড, একটা ইন্টারেস্ট। ডিভিডেন্ডটা ধরি হচ্ছে কার উপর বলো দেখি? নিট ইনকামের উপরে। ডিভিডেন্ড কার উপর ধরি? নেট ইনকামের উপর। নিট ইনকাম মানে হচ্ছে ইবিটি। নিট ইনকাম মানে কি বলো দেখি? ইবিটি ইবিটি। তাহলে লিভারেজ ফার্মের ক্ষেত্রে ইবিটি কত বের করছি? 50,000। আর এটার ক্ষেত্রে ইবিটি কত? 1 লক্ষ। 1 লাখ। এই দুইটাই ধরবো কি ইনভেস্টর রেট দিয়ে নাকি ইন্টারেস্ট রেট দিয়ে বলো দেখি? ইনভেস্টর রেট দিয়ে। ইনভেস্টর রেট। ইনভেস্টর রেট তাহলে দিয়ে। 50,000 টাকার 10% 5,000, আর এখানে 1 লাখ টাকার 10% 10,000। বুঝছি? জি স্যার আর ইন্টারেস্টে ধরতে হবে ডেপ ক্যাপিটাল। তাহলে ডেপ ক্যাপিটাল আমরা কত বের করছি এখানে? 50,000। তাহলে 50,000 50,000 টাকা ইনটু ইনভেস্টর রেট নাকি ইন্টারেস্ট রেট? ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেট। এই ইন্টারেস্ট কোনটা? এই যে নিচেরটা না এই যে উপরেরটা? উপরেরটা। উপরেরটা। তাহলে 50,000 ইন্টু 10% মানে 5,000। তাহলে দেখেন এই দুইটা যোগ করে 10,000, আর এখানে একটাই 10,000। তাহলে দুইটার আয় সমান না? জি স্যার যেহেতু দুইটার আয় সমান, জি, তাহলে স্যার। বিনিয়োগ দিতে হবে কোনটার কম। তাহলে এখানে 83,333, এখানে 76,923। তাহলে এই ইউ ফর্মটা ভালো না? জি স্যার জি স্যার। ইউ ফর্মটা কি? সবসময় কি এল আর ইউ সমান হতে হবে? এর মানে কি এটা টোটাল ইনকাম, ইনভেস্টমেন্ট নাকি ইনকাম? ইনকাম। ইনকামটা দুইটা ফার্মের ক্ষেত্রে কি সেম হবে, ঠিক আছে ম্যাডাম?
জি আর সেম হলে বিনিয়োগটা বাবদ একবার অঙ্ক এই পাশে হতো। কম পড়তে পারে, একবার এই পাশে কম পড়তে পারে। ঠিক আছে? আচ্ছা এন্ড এই দুইটা বিনিয়োগের মধ্যে ডিফারেন্সটা কত? এই দুইটা বিয়োগফল হবে 6400 কত 10। তো আমরা লিখছি ইনভেস্টর উইল রিডিউস হিজ আউটলে, মানে তার বিনিয়োগটা কমবে। কত কমবে? এই দুইটার বিয়োগফল 6400 কত 10 টাকা। 10 দো দ্য ইউজ অফ, এখানে ভুলে লেখা আছে লিভারেজ ফান্ড। বলো তো বিনিয়োগটা কমবে কি লিভারেজ আসলে নাকি আনলিভারেজ আসলে? আনলিভারেজ আসলে। আনলিভারেজ। এখানে হবে আনলিভারেজ। কথা বুঝতে পারছি? জি স্যার। কমেন্টটা কি বুঝছেন? জি তাহলে স্যার মনে বুঝছি। রাখবেন দুইটা ফার্মের ক্ষেত্রে আয়টা কি হবে সেম, আর বিনিয়োগটা কম বেশি হবে। যেটা বিনিয়োগ কম সেখানে চলে যাবে। তাহলে এক্সারসাইজ 1 এর হুবহুব অঙ্কটা হচ্ছে এক্সারসাইজ 2 নাম্বারটা। 2 নাম্বার অঙ্কটা আমি আর পড়াবো না। ঠিক আছে? এটা আপনারা নিজ দায়িত্বে করে নেবেন। ওকে? জি স্যার। এখানে এই 10%টা কি রেট বলেন তো দেখি? ইনভেস্টর রেট। এই 10%টা কি রেট? ইন্টারেস্ট রেট। তো ইন্টারেস্ট এখানে Interest দুইটা rate. রেটটা কি সিমিলার। ঠিক আছে? জি স্যার। তাহলে 2 নম্বর Yes. অঙ্কটা আপনারা করে নেবেন। 3 নম্বর অঙ্কটা দেখেন, ইবিআইটি দুইটার জন্য দিয়ে আছে 3 লাখ 3 লাখ। এই যে 6% এটাকে বলবো আমরা ইন্টারেস্ট রেট নাকি? জি মুনের স্যার। জি জন্য স্যার। দিয়ে আছে 10 লাখ টাকা, সানের জন্য নাই। তাহলে সানটা হচ্ছে আনলিভারেজ, মুন হচ্ছে কি ফার্ম বলো দেখি? লিভারেজ। লিভারেজ। কস্ট অফ ইকুইটি মানে কি? প্রথমটার জন্য 10%, দ্বিতীয়টার কত পার্সেন্ট? 15%। 15%। প্রথমটা বের করতে বলছে ভ্যালু অফ ফার্ম মানে ভি এর মান, 2 নম্বর ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল মানে কি K0। তাহলে এই দুইটা K0 মিলাই হচ্ছে এনআই অ্যাপ্রোচের মাধ্যমে ভি এবং K0 বের করে পারবো না? পারবো। জি স্যার। এই যে 1 নম্বর অঙ্কের মতো আমরা K0 বের করব, ভি এবং K0 বের করব। দেন আপনাকে 2 নম্বরে বলছে যে সে সান কোম্পানিতে কত পার্সেন্ট বিনিয়োগ করছে? 10%। 10%। এখন বলেন কোন কোম্পানিতে বিনিয়োগ করছে? সানে। তাহলে সান কি লিভারেজ ফার্ম না আনলিভারেজ ফার্ম? আনলিভারেজ ফার্ম। তাহলে তার কারেন্ট পজিশন হচ্ছে ইউ, আর পজিশন উইল বি কি হবে? এল। কথা কি বুঝছি না L বুঝি নাই? জি স্যার তাহলে বুঝছি। এখন বলেন এই 10%-এর কি রেট? ইনভেস্টর রেট। ইনভেস্টর রেট। ইন্টারেস্টের কত পার্সেন্ট? 6%। 6%। তাহলে এই 6% 6%। শুধুমাত্র ইন্টারেস্ট নির্ণয় করার ক্ষেত্রে লাগবে। আর সকল ক্ষেত্রে কত পার্সেন্ট লাগবে? 10%। 10%। 3 নাম্বারটা আপনাদের বাসার কাজ থাকবে। 3 নাম্বার অঙ্ক আর 4 নাম্বার অঙ্কটা হুবহুব কি একই, কিন্তু এখানে পরিবর্তন হচ্ছে। দেখেন আমরা এতক্ষণ যাই বললাম দুইটা ফার্মের মধ্যে একটা ফার্ম ছিল লিভারেজ, ঠিক আছে না? জি স্যার। কিন্তু জি এই 4 স্যার। নাম্বার অঙ্কে দুইটা ফার্মে হচ্ছে কি লিভারেজ। লিভারেজ। যখন দুইটা ফার্ম লিভারেজ থাকবে তখন সেই ক্ষেত্রে আমাদের অঙ্কটা একটু পরিবর্তন হবে। তো যেহেতু এটা পরিবর্তন আমি একটু পরে করাই দিন। 4 নম্বর অঙ্কটা হাতে রাখলাম। এবার 5 নম্বর অঙ্কটা চলে যান। এটা 2021 সালের প্রশ্ন। প্রথম বলছে নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ শেয়ার মানে হচ্ছে এনএস। নাম্বার অফ শেয়ার মানে কি বলো দেখি? এনএস। দেয়া আছে 90,000, এখানে কত 1.5 লাখ। নিচে লেখা আছে মার্কেট প্রাইস পার শেয়ার, অর্থাৎ একটা শেয়ারের মূল্য দেয়া আছে 1.2 আর এখানে কত 1। তার মানে নাম্বার অফ শেয়ারকে এটা দ্বারা যদি গুণ করি তাহলে মান পাবো এস এর মান। কার মান? এক্স এর মান। এস মানে ইকুইটি ক্যাপিটাল। তাহলে এই দুইটা গুণ করলে পাবো এস এর মান, আর এই দুইটা গুণ করলে পাবো কি ওয়াই ফার্মের জন্য কি এস এর মান। 6% ডিবেঞ্চার দেয়া আছে 60,000 টাকা, ওয়াই ফার্মের জন্য নীল। তাহলে ওয়াই ফার্ম কি লিভারেজ ফার্ম না আনলিভারেজ ফার্ম? আনলিভারেজ। আনলিভারেজ ফার্ম। আনলিভারেজ ফার্ম, গুড। আর প্রফিট বিফোর ইন্টারেস্ট, তাহলে প্রফিট বিফোর ইন্টারেস্ট দেয়া আছে কত 18,000 টাকা, আর এখানে কত 18,000, অর্থাৎ উভয় ফার্মের জন্য ইবিআইটি দেয়া আছে কত টাকা 18,000 দেয়া আছে। 18। আর নিচে বলছে অল প্রফিট আফটার ডিবেঞ্চার ইন্টারেস্ট অ্যান্ড ডিস্ট্রিবিউটেড অ্যাজ ডিভিডেন্ড। বলছে যে প্রফিটের মধ্যে ডিবেঞ্চার ইন্টারেস্ট এবং ডিভিডেন্ড বাদ দিয়ে আছে। এখন প্রশ্ন বলছে এক্সপ্লেন হাউ আন্ডার মডিগ্ল্যানিং অ্যান্ড মিলার অর্থাৎ এমএম অ্যাপ্রোচ ইন ইনভেস্টর হোল্ডিং 10% অফ শেয়ার ইন কোম্পানি এক্স। বলছে এক্স কোম্পানিতে যদি 10% বিনিয়োগ করে উইল বি বেটার অফ ইন সুইচিং হিজ হোল্ডিং টু কোম্পানি ওয়াই। তাহলে কোম্পানি ওয়াইতে কি সে সুইচ করবে কিনা? তো সুইচ করবে কি করবে না সেটা ডিপেন্ড করবে কি আমাদের প্রশ্নে মানের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? অ্যান্ড আমরা দেখবো দুইটা ফার্মের ক্ষেত্রে যে দুইটা ফার্মে যদি আয় যদি সমান হয় কিন্তু বিনিয়োগ কোনটার মধ্যে কম, যেটার মধ্যে কম সেখানে কি করবে সুইচ করবে। সুইচ তো করবে। এই অঙ্কটা করার জন্য শুরুতে আমাদের কি লাগতে হবে, কি জানতে হবে বলো দেখি? ভ্যালু এবং কি K0। এগুলা ছাড়া তো আমাদের পারা সম্ভব?
না স্যার। জি না স্যার। তাহলে আমাদের প্রশ্নে ইবিআইটি দিয়ে আছে, উভয় ফার্মের জন্য কত দিয়ে আছে বলো দেখি, 18 নাকি? তাহলে ইবিআইটিতে আমরা কি বাদ দিব বলো, ইন্টারেস্ট। তাহলে 60,000 টাকার উপর আমরা 6% হলে কি পাবো? ইন্টারেস্ট পাবো। ইন্টারেস্ট পাবো নাকি? তাহলে ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদে কি পাবো বলো দেখি, ইবিটি। ইবিটি ইবিটির কি দ্বারা ভাগ করি বলো দেখি, এই কে দ্বারা ভাগ করে কার মান পাই? এই দ্বারা। এস এর কিন্তু মান এই অঙ্কে এস এর মানটা এস এর এই মান। দুইটা গুণ করে হবে, এই দুইটা গুণ করে হবে, যেহেতু এই দুইটা গুণ করবে এই জন্য কে এর মানটা কি আমাদের প্রশ্নে দেয়া নাই। দেয়া নাই। বুঝতে পারছি? তার মানে আপনারা ইবিটির পরিবর্তে কেই না দিয়ে সরাসরি কি দিবেন, এস। 90,000 ইন্টু 1.2, 1.5 লাখ ইন্টু 1.2। বুঝতে পারছি? জি স্যার। আর এরপর আসবে কি বি, এই বি হলো এক্স এর জন্য দিয়ে আছে 60,000, আর ওয়াই এর জন্য কি 0, তারপর আসবে কি ভি এস প্লাস বি, তারপর হচ্ছে কে 0। ঠিক আছে? জি স্যার। এটা করার পরে আপনাকে আরবিট্রিক্স প্রসেসে আসতে হবে। ইনভেস্টর রেটটা হচ্ছে 10%, আর ইন্টারেস্ট রেটে কত পার্সেন্ট বলেন দেখি? 6%। তাহলে এখন আপনার আরবিট্রিক্স প্রসেস পাবেন না? পারবো। জি স্যার। এবার আসেন এই যে 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন থেকে বাদ বাকি যেগুলো আছে এগুলো সব কিছু আমাদের প্রশ্নে কি, যে আমরা যে এই যে এতগুলো অঙ্কে যে এই যে শখটা করতাম, হ্যাঁ, শখটা এক্সট্রাভাবে করতাম না? আর 6 নম্বর অঙ্কে এই শখটার মানগুলো আমাদের সুন্দর করে কি দুইটা ফার্মের জন্য দেওয়া আছে। কে যেন আনমিউট হয়ে থাকেন অল টাইম, মিউট করে রাখেন। প্রশ্ন বলা হচ্ছে, দ্য কেলি কোম্পানি অ্যান্ড গ্রিন কোম্পানি আইডেন্টিক্যাল ইন এভরি রেসপেক্ট দ্য এক্সেপ্ট দ্যাট এ কেলি কোম্পানি ইজ নট লিভারেজ। তাহলে কেলি কোম্পানি লিভারেজ না, তাহলে কেলি কোম্পানি হচ্ছে কি আনলিভারেজ। আর গ্রিন লিভারেজ, যার ডেপ্টের মান দেওয়া আছে 30 লাখ টাকা, কত পার্সেন্ট ইন্টারেস্ট বলো দেখি? 10%। 10%। তো দেখেন এই কেলি কোম্পানি যদি ইবিআইটি দিয়ে আছে, ইবিআইটি ইন্টারেস্ট বাদ দিয়ে নিট ইনকাম মানে এনআই, এনআই কে ই দ্বারা ভাগ করছে এস এর মান, তারপরে ভি এর মান, তারপরে ভি, তারপরে কে 0। অর্থাৎ আমরা যে ওয়ার্কিংগুলি করতাম এই ওয়ার্কিংগুলি আমাদের প্রশ্নে কি সুন্দর করে দেওয়া আছে। তাহলে আমাদের আর ওই শখটা করার দরকার নাই। এখন আমাকে বলছে ইফ ইউ উইন 2,25,000 শেয়ার ক্যাপিটাল অফ গ্রিন কোম্পানি। তাহলে গ্রিন স্টকের ক্ষেত্রে যদি 2,25,000 শেয়ারে আমরা যদি বিনিয়োগ করি, তাহলে সেক্ষেত্রে আমাদের ইনভেস্টর রেটটা কত পার্সেন্ট হবে এটা আগে জানি, তারপর আমরা ক্যালকুলেশন করবো। আচ্ছা আগেই বলে নেই, যেহেতু গ্রিন কোম্পানি সে বিনিয়োগ করছে তাহলে তার কারেন্ট পজিশন কি? যে কোম্পানিতে বিনিয়োগ করে ওইটা তো তার কারেন্ট পজিশন নাকি? এখন গ্রিন কোম্পানি কি লিভারেজ না আনলিভারেজ বলেন দেখি? লিভারেজ। তাহলে তার কারেন্ট পজিশন হচ্ছে এল, আর পজিশন উইল বি কি হবে? ইউ। এখন প্রশ্ন হচ্ছে এখানে 10% এটা হলো ইন্টারেস্ট রেট, কিন্তু ইনভেস্টর রেটটা কত এটা আমাদের আগে জানতে হবে। কারণ আমাদের ইনভেস্টর রেটটা সরাসরি বলা নাই, ডিরেকশন দিয়ে আছে। ডিরেকশন বলছে গ্রিন স্টকে কতটি শেয়ার বিনিয়োগ করছে বলো দেখি? কতটি শেয়ার ক্যাপিটাল বিনিয়োগ করছে? 2,25,000। এই 2,25,000 টাকা বিনিয়োগ করছে কত টাকার মধ্যে বলো দেখি? গ্রিন কোম্পানি থেকে ইকুইটি শেয়ার কত ছিল? 22,50,000। 2,25,000 এই 22,50,000 দ্বারা ভাগ করবো আর 100 দ্বারা গুণ করবো, হবে কত পার্সেন্ট? 10%। 10%। বুঝতে পারছি? তাহলে এই অঙ্কের জন্য এই 10% হচ্ছে ইনভেস্টর রেট, আর ইন্টারেস্টের কত পার্সেন্ট? 10%। 10%। তাহলে এখন আরবিট্রিক্স স্পষ্ট বাদ বাকি সবই দিয়ে আছে, পারবো না? পারবো কি না বলেন? পারবো স্যার। জি স্যার। এই যে বলছে এক নম্বর বলছে শো দ্য নিট ইনকাম, ওই যে আরবিট্রিক্স প্রশ্নের মাঝে যে নিট ইনকাম বের করে দুইটা ফর্মের ক্ষেত্রে ওই ফর্মটা বের করতে হবে, ওই নিট ইনকামটা বের করতে হবে। আর শেষে বলছে দ্য অ্যামাউন্ট বাই হুইচ ইউ কুড রিডিউস হিজ আউটলে দো দ্য ইউজ অফ আরবিট্রিক্স। তাহলে আরবিট্রিক্স ইউজ করলে আমাদের কত টাকা বিনিয়োগ হ্রাস পাবে, দুইটা ফার্মের মধ্যে দুইটা ডিফারেন্স দেবে, কত টাকা বিনিয়োগ কম আছে, ওই বিনিয়োগ ওই টাকাটাই আমাদের কি সুন্দর করে লিখতে হবে। ঠিক আছে? যেটা আমরা এই প্রথম অঙ্কে থেকে বের করছিলাম, এই যে 83,333 এবং 76,923 আমাদের ডিফারেন্সটা কত ছিল? 6,410 টাকা না? ওইটাই। জি স্যার। তাহলে 6 নম্বর অঙ্কটা আপনারা করবেন। 7 নম্বর অঙ্কটা দেখেন, এই 5 লক্ষ টাকা হচ্ছে ডেপ্টের মান, কত পার্সেন্ট ইন্টারেস্ট বলেন দেখি? 6%। এই যে এই অঙ্কের মধ্যে আমাদের সব কিছু মানগুলি, ওই শখের মানগুলি সব সুন্দর করে কি দেওয়া আছে। আমাকে বলেন এ ফার্ম এবং বি ফার্মে দুইটা ফার্মের মধ্যে লিভারেজ ফার্ম কোনটা? বি। এই যে বি ফার্মের ডেপ্ট আছে, এই জন্য বি হচ্ছে লিভারেজ ফার্ম। এখন প্রশ্নে বলছে ইনভেস্টর হোল্ড 10% অফ দ্য ফার্ম বি শেয়ার, বলছে বি ফার্মের শেয়ারে 10% বিনিয়োগ করছে। তাহলে বলেন তো দেখি এই অঙ্কের জন্য কারেন্ট পজিশনটা কি? বি ফার্ম। বি ফার্ম মানে এল ফার্ম, আর পজিশন উইল বি কি হবে?
এ ফার্ম কিউ ফার্ম তাহলে ইনভেস্টর রেট 10% আর ইন্টারেস্ট কত পার্সেন্ট? 6%। 6%। পারবো? জি স্যার। ওকে, এরপরে আমাদের 5 নম্বর ফরম্যাট, এটা আমরা পরে করব। তাহলে আমাদের সবগুলো পড়া শেষ, শুধুমাত্র একটা অঙ্ক বাকি আছে, সেটা হচ্ছে 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্ক বাকি রাখছি একটা মাত্র কারণে, সেটা হচ্ছে দুইটা ফার্মের ক্ষেত্রে কি আছে? ঋণ আছে। লিভারেজ ফার্ম। এখন দেখেন, আমাদের প্রথম দুইটা রিকোয়ারমেন্টে বলা আছে যে ভ্যালু অফ পি ফার্ম এবং ভ্যালু অফ কি কিউ ফার্ম। তাহলে ভ্যালু মানে ভি এর মান। আমরা এনআই অ্যাপ্রোচ ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা দুইটা ফার্মের ক্ষেত্রে ভি এর মান কি পারবো না? জি স্যার। যদি না পারেন তাহলে আপনার ছাত্রই না। তাহলে এটা বের করে কি হবে? প্রথমে ইবিআইটি দিব, ইবিআই থেকে কি বাদ দিব বলো দেখি? ইন্টারেস্ট। ইন্টারেস্ট কিন্তু দুইটা ফার্মের ক্ষেত্রে আছে নাকি? এই 6 লাখ টাকার উপর 10%, এই মিউট রাখেন, শব্দ হইতেছে। এই 6 লাখ টাকার উপর 10% ধরলে পি ফার্মের ইন্টারেস্ট বের হবে। 3 লাখ টাকার উপর 10% ধরলে কিউ ফার্মের জন্য কি বের হবে? ইন্টারেস্ট। ঠিক আছে? ইন্টারেস্ট বাদ দিয়ে কী হবে বলেন দেখি? ইবিটি। অ্যান্ড ইবিটির পরে কি দেয়? কেই তো দুইটা ফর্মের ক্ষেত্রে দিয়ে আছে 12, 12.5 বের হবে কার মান বলে দেখি? এস এর মান। এরপরে কি বি দুইটা ফর্মের ক্ষেত্রে 6 লাখ 3 লাখ দিয়ে আছে, তারপরে হবে কি ভি এর মান এস প্লাস বি। এই অঙ্কের মধ্যে আমাদের যেহেতু কে জিরো বের করতে বলা নাই, অতএব আমাদের কে জিরো বের করার দরকার নাই, এই ভি পর্যন্ত কাজ শেষ। রিকোয়ারমেন্ট 1 এবং 2 নাম্বার পারবেন না? জি স্যার। তো আমি আশা করি রিকোয়ারমেন্ট 1 এবং 2 আপনারা পারবেন। আমি 3 নাম্বার অঙ্কটা আপনাদের দেখিয়ে দিতেছি, ঠিক আছে? 3 নাম্বার রিকোয়ারমেন্টটা বলেন তো দেখি, 3 নাম্বার রিকোয়ারমেন্টে এই 10%টা কার রেট? ইনভেস্টর রেট। ইনভেস্টর রেট। গুড। কোন ফার্মে সে বিনিয়োগ করছে? পি ফার্মে। পি ফার্মে। তাহলে কারেন্ট পজিশন হচ্ছে পি আর পজিশন উইল বি কি? কিউ কিউ। তাহলে আমরা কারেন্ট পজিশন লিখব পি আর পজিশন উইল বি কি? কিউ। এখন শুনেন, লিভারেজ ফার্মটা আরবিট্রেজ প্রসেসটা অ্যাপ্লাই হয় হচ্ছে একটা লিভারেজ ফার্মের ক্ষেত্রে আর একটা আনলিভারেজ ফার্ম। কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে দুইটা ফার্মের ক্ষেত্রে কি বলো দেখি? লিভারেজ ফার্ম। এই জন্য এখানে একটুখানি পরিবর্তন করে অঙ্ক করতে হবে। এই পরিবর্তন করে অঙ্ক করতে হবে, দেখে অঙ্কটা আমি করে দিব, তাছাড়া আমি বাসার কাজ দিয়ে রাখতাম। তো আসেন শুরুতেই কারেন্ট পজিশন মানে পি ফার্ম। তাহলে আমরা জানি পি এবং কিউ দুইটা ফার্মে কি লিভারেজ না? জি জি স্যার। স্যার। তো দুইটা ফার্মের ক্ষেত্রে বিনিয়োগ কয়টা হবে? দুইটা করে। দুইটাই করে হবে। দুইটা। ইকুইটি ক্যাপিটাল, ডেট ক্যাপিটাল। তাহলে এই পি ফার্মের ক্ষেত্রে যখন আপনি যে ভ্যালু বের করবেন তখন এর মানটা এস এর মানটা আপনি বের করবেন। তাহলে এস এর মান হবে পি ফার্মের জন্য 15 লাখ টাকা, তারপরে ইনভেস্টর রেট হচ্ছে 10%, তাহলে 15 লাখ টাকা 10% 1.5 লাখ। কিউ ফার্মের জন্য বের হবে 16,80,000, 16,80,000 10% 1,68,000। ডেট ক্যাপিটাল আমাদের প্রশ্নে দিয়ে আছে 6 লাখ, 6 লাখের 10% 60,000 টাকা। কিউ ফার্মের জন্য দিয়েছে 3 লাখ, 3 লাখের 10% 30,000। তাহলে এই দুইটা যোগ করলে 1,98,000, এই দুইটা যোগ করলে 2 লক্ষ কত? 10। তাহলে দুইটা ফার্মের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বুঝতে পারছি? জি স্যার। ওকে, ডিভিডেন্ডটা এই অঙ্কের জন্য পরে আসবে। কি ইন্টারেস্ট বলেন তো? ইন্টারেস্ট পজিশন উইল বি মানে এটা কি জন্য বুঝিনি? বুঝি নাই পজিশন উইল বি এটা কি জন্য, এটা একটু বোঝাবেন? ভাই? একটা যদি কারেন্ট পজিশন হয়, একটা তো পজিশন উইল বি হবে নাকি? আচ্ছা তাহলে কারেন্ট পজিশন তার পি, তাহলে পজিশন উইল বি কি হবে? কিউ হবে না? আচ্ছা। এবার আসি ইন্টারেস্ট। ইন্টারেস্ট আমরা কি ধরি বলো দেখি? ডেট ক্যাপিটাল পর কি বলো দেখি? ইনভেস্টর রেট না ইন্টারেস্ট রেট? ইন্টারেস্ট রেট। তাহলে পি ফার্মের ক্ষেত্রে ডেট টাকা কত বলেন তো দেখি? 60,000। 60,000 টাকা। 60,000 টাকার উপর এই যে ইন্টারেস্ট হয়েছিল 10%, তাহলে 60,000 টাকার 10% 6,000 টাকা। আর কিউ ফার্মের ক্ষেত্রে ডেট বের করছি কত? 30,000 টাকা। 30,000 টাকা 10% 3,000 টাকা। ওকে, জি ইন্টারেস্ট স্যার। ইন্টারেস্ট দুটোর ক্ষেত্রে ক্লিয়ার? জি স্যার। এবার আসে ডিভিডেন্ড। বলো তো দেখি, নর্মালি ডিভিডেন্ড আমরা কার উপর ধরি? নেট ইনকাম। নিট ইনকামের উপর। গুড, ডিভিডেন্ড ধরি নিট ইনকাম। কিন্তু মনে রাখবেন দুইটা ফার্ম যখন লিভারেজ থাকবে সেখানে যে আরবিট্রিক্স প্রসেস করি, তাহলে সেক্ষেত্রে ডিভিডেন্ডটা বের করবো হচ্ছে ইকুইটি ক্যাপিটাল উপর। কার উপর বলো দেখি? ইকুইটি ক্যাপিটাল। তাহলে ইকুইটি ক্যাপিটাল উপর কে দ্বারা গুণ করব। ইকুইটি ক্যাপিটাল উপর কি দ্বারা গুণ করবো বলো দেখি? কে দ্বারা। তাহলে পি ফার্মের ক্ষেত্রে কে কত পার্সেন্ট ছিল?
12%। 12%। আর ইকুইটি ক্যাপিটাল কত বের করছি আমরা এখানে? 1,50,000। তাহলে 1,50,000 এর 12% 18,000 টাকা। কিউ ফার্মের জন্য কেই ছিল 12.5%, এখানে কেই কত বের, ইকুইটি ক্যাপিটাল কত বের করছি আমরা? 1,80,000। তাহলে 1,80,000 12.5% 21,000 টাকা। তাহলে 21 3 24 আর 18 6 কত 24, এই দুইটা ফার্মে ভ্যালু কি সেম। ঠিক আছে, তাহলে দুইটার মধ্যে বিনিয়োগটা কত টাকার আসলো বলো দেখি? এই দুইটা বিনিয়োগটা 12,000 টাকা না? জি স্যার। তো এই জন্য বলছি দা হাউ ক্যান ইনভেস্টর অবটেন সেম রিটার্ন এট এ লয়ার কস্ট। তাহলে কোন লয়ার কস্টটা কত হবে দুইটার মধ্যে? 12,000 টাকা। এই যে এখানে লেখা দা ইনভেস্টর উইল রিডিউস হিজ আউটলে বাই 12,000 টাকা। আর দুই বলছে হোয়েন উইল বি দ্য আরবিট্রিক্স প্রসেস কাম টু অন ইন্ড, কখন আরবিট্রিক্স প্রসেসটা কি হবে? শেষ হয়ে যাবে। কখন বলো দেখি? দুইটা ফার্মের ভ্যালু যখন কি হবে? সমান হবে। সমান সমান হবে। হবে। এটা আমরা লিখে দিছি। তাহলে এই আরবিট্রিক্স প্রসেসটা আপনারা কি বুঝতে পারছেন কিনা বলেন? জি স্যার। তাহলে এখানে একটু নোট করে রাখবা, সেটা হচ্ছে আরবিট্রিক্স প্রসেসটা নর্মালি করতে হয় একটা লিভারেজ ফার্ম, একটা কি আনলিভারেজ ফার্ম। যখন একটা লিভারেজ একটা আনলিভারেজ থাকবে তখন ডিভিডেন্ড আমরা বের করব নিট ইনকামের উপর ইনভেস্টর রেট দ্বারা গুণ করে, মনে থাকবে? আর যখন দুইটা ফার্মই লিভারেজ হয়ে যাবে তখন ডিভিডেন্ডটা আমরা ধরবো এস ইন্টু কেই। কথাটা কি মনে থাকবে? জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে এরই মাধ্যমে আমরা ফরম্যাট নাম্বার 4টা শেষ করলাম। নেক্সট ক্লাস আমরা ফরম্যাট 5 শুরু করব। তো এরই মাধ্যমে আমরা ক্লাসটা শেষ করলাম। আজকে ক্লাসের উপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করেন।